গ্রীষ্মকাল আসার সাথে সাথেই গরম যেন অস্বাভাবিকভাবে বাড়ছে। লাগাম ছাড়া হয়ে যাচ্ছে বন্যার ক্ষয়ক্ষতি ও ঝড়গুলির তীব্রতাও। 2030-এর দিকে তাকালে এই সংকট আরও ভয়াবহ আকার ধারণ করার আশঙ্কা রয়েছে। এসব গ্লোবাল ওয়ার্মিং এর জন্য হলেও এর মূল কারণ গ্রিন হাউস এফেক্ট। আজকের পর্ব গ্রিন হাউস এফেক্ট নিয়ে। শেষে থাকবে একটা বোনাস ফ্যাক্ট, যেখানে বলবো প্রতি বছরের এই তিক্ত অভিজ্ঞতাগুলোর একটা মিষ্টি সমাধানও রয়েছে। তাই ভিডিওটি শেষ অবধি দেখুন এবং বিজ্ঞানের গল্পে ঠাসা জানবো আরও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, যাতে এরকম আরও ইন্টারেস্টিং ভিডিও আমি আপনাকে পৌঁছে দিতে পারি। গ্রিন হাউস সাধারণত কাঁচ বা প্লাস্টিকের তৈরি কাঠামো, যার দেওয়াল এবং ছাদ সামান্য অস্বচ্ছ হয়। অতিরিক্ত ঠান্ডার সময় কৃষকরা এই সুরক্ষিত কাঠামোর মধ্যে ফসলের চারা রোপণ করেন। গ্রিন হাউস চাষ একটি বিশেষ কৃষি পদ্ধতি, যার প্রধান উদ্দেশ্য হল ভেতরে রাখা ফসলকে বাইরের অতিরিক্ত ঠান্ডার থেকে কিছুটা বেশি উষ্ণতায় রেখে একটি অনুকূল পরিবেশ দেওয়া। গ্রিন হাউসের এই অস্বচ্ছ কাঁচ বা প্লাস্টিকের আবরণ সূর্যের আলো ও তাপ ভেতরে প্রবেশ করতে তো দেয়, কিন্তু কিছু পরিমাণ তাপকে আর বাইরে ফিরতে দেয় না। তাই বাইরের আবহাওয়া ঠান্ডা থাকা সত্ত্বেও গ্রিন হাউসের ভিতরের পরিবেশ তুলনামূলকভাবে উষ্ণ থাকে। আমাদের পৃথিবীও যেন একটা বিশাল গ্রিন হাউসের ভেতরে রয়েছে, যেখানে পৃথিবীর বায়ুমণ্ডলের গ্যাসের স্তর গ্রিন হাউসের কাঁচের মতোই আমাদের ঘিরে রেখেছে। সূর্যের আলো ও তাপ বায়ুমণ্ডলের ভেতরে প্রবেশ করে পৃথিবীকে উষ্ণ করে তোলে। এছাড়া পৃথিবীও তাপ নির্গত করে। এর মধ্যে কিছু অংশ তাপ মহাকাশে ফিরে গেলেও বায়ুমণ্ডলে থাকা কয়েকটি গ্রিনহাউস গ্যাস, যেমন কার্বন ডাই অক্সাইড, মিথেন, নাইট্রাস অক্সাইড, এমনকি জলীয় বাষ্পও কিছুটা তাপকে আটকে রাখে। এই আটকে থাকা তাপের কারণে পৃথিবী চিরকাল একটি অনুকূল উষ্ণতায় রয়েছে। এই প্রাকৃতিক গ্রিনহাউস না থাকলে আমাদের বেশিরভাগ পৃথিবী প্রায় -18 ডিগ্রি সেলসিয়াসের বরফ হয়ে জমে থাকত। সবই ঠিক ছিল, কিন্তু ইদানিং সমস্যা তৈরি হলো আমাদেরই ক্রিয়াকলাপে। অতিরিক্ত গ্রিনহাউস এফেক্ট আমাদের পৃথিবীকে অত্যাধিক গরম করে তুলেছে। যেমন কলকারখানা ও যানবাহনের অতিরিক্ত জীবাশ্ম জ্বালানির ব্যবহার বা নগরায়নের জন্য বন জঙ্গল কেটে ফেলায় বায়ুমণ্ডলে গ্রিনহাউস গ্যাস ব্যাপকভাবে বেড়ে চলেছে। পৃথিবীর গ্রিনহাউসের কাচের স্তর যেন আরও দিন দিন পুরু হচ্ছে এবং পৃথিবীর তাপমাত্রা বাড়িয়ে গ্লোবাল ওয়ার্মিং ঘটাচ্ছে। গ্রিনহাউস এফেক্টের চরম উদাহরণ হলো সৌরজগতের উষ্ণতম গ্রহ ভিনাস বা শুক্র। শুক্র গ্রহের গ্রিনহাউস নিয়ে জানতে হলে লিংক রইল ওপরের আই বাটনে। গ্রিন হাউস এফেক্টের ফলে আন্টার্কটিকা ও হিমালয়ের বরফের হিমবাহ গলে যাচ্ছে, ফলে সমুদ্রের জলের স্তর বাড়ছে, যা উপকূলীয় শহরগুলোতে বন্যা আনছে। মহাসাগরেরও তাপমাত্রা বাড়ছে, যার ফলে আবহাওয়ার ধরন পরিবর্তন হচ্ছে। এইভাবে সারা পৃথিবীতে আমরা তীব্র তাপপ্রবাহ, বন্যা এবং ঝড়ের সম্মুখীন হচ্ছি। 2030 সালের আশঙ্কা, আমরা যদি এই গ্রিন হাউস এফেক্ট কমানোর পদক্ষেপ না নিই, তাহলে আবহাওয়ার পরিবর্তনের ফলে বিশেষ করে গম, ভুট্টা এবং চালের মতো প্রধান শস্যের উৎপাদন কমে যাবে। শুরু হবে খাদ্য সংকট, মূল্যবৃদ্ধি, বাড়বে ক্ষুধা, অপুষ্টি এবং জলবায়ুর শরণার্থীদের সংখ্যা। ভাবলেই ভয় করে যে কি দাঁড়াবে রাজনৈতিক ও অর্থনৈতিক অবস্থা। তবে এই পরিস্থিতি এক বিশাল সমস্যা মনে হলেও এর সমাধানও আছে। সেই আলোচনায় যাওয়ার আগে মনে করিয়ে দিই, জানবো আরও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, যাতে এরকম আরও বিজ্ঞানের ভিডিও আমি আপনাকে পৌঁছে দিতে পারি। গ্রিনহাউস গ্যাসের অধিকাংশই কার্বন ডাই অক্সাইড, তাই বেশি করে গাছ লাগান, কারণ গাছ কার্বন ডাই অক্সাইড শোষণ করে। জানেন কি, আমাদের দেশের 65% বিদ্যুৎ তৈরি হয় তাপ বিদ্যুৎ থেকে, কয়লার মতো জীবাশ্ম জ্বালানি পুড়িয়ে, যার কারণেও বাড়ছে বাতাসে কার্বন ডাই অক্সাইড ও মিথেনের মতো গ্রিনহাউস গ্যাস। জীবাশ্ম জ্বালানি বা ফসিল ফুয়েল নিয়ে আরও জানতে হলে উপরের আই বাটনে লিঙ্ক দেওয়া রইল। তাই বিদ্যুতের অপচয় কমালে আরও কমবে গ্রিনহাউস গ্যাসের পরিমাণ। গ্রিনহাউস গ্যাসের মোকাবিলায় আপনারও কোনো উপায় জানা থাকলে শেয়ার করুন না কমেন্টে। এবার আসি বোনাস টিপসে। তার আগে মনে করিয়ে দিই, এরকম আরও বিজ্ঞানের গল্পের জন্য জানবো আরও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। প্রতি বছরের এই তিক্ত অভিজ্ঞতাগুলোর একটা মিষ্টি সমাধান দিতে পারে আম। বলেন কি মশাই? হ্যাঁ, আম গাছ শুধুমাত্র ফলই দেয় না, বায়ু থেকে প্রচুর পরিমাণে কার্বন ডাই অক্সাইডও শোষণ করে এবং নিজের শাখা, পাতা এবং শিকড়ে কার্বন জমা করে। এই প্রক্রিয়াটিকে বলা হয় কার্বন সিকোয়েস্ট্রেশন। আম গাছ কার্বন সিকোয়েস্ট্রেশনের ওস্তাদ। একটি বড় আম গাছ প্রতি বছর প্রায় 220 কিলোগ্রাম কার্বন ডাই অক্সাইড শোষণ করতে পারে। আমাদের এই উপমহাদেশে, বিশেষ করে ভারত হলো বিশ্বের সবচেয়ে বড় আম উৎপাদক। একবার ভাবুন তো, একটি আম গাছের আয়ু প্রায় 100 বছরেরও বেশি। একটি আম গাছ রোপণ করা মানে আসন্ন 2030 তো ছেড়েই দিন, বরং আগামী 1 শতাব্দী ধরে আম গাছটি গ্লোবাল ওয়ার্মিং এর বিরুদ্ধে লড়াই করবে। জানবো আরও এই পর্বটি ভালো লেগে থাকলে ভিডিওটি লাইক ও শেয়ার করুন। গ্লোবাল ওয়ার্মিং এর কারণে প্রাণী জগতের অনেক প্রাণী আজ বিলুপ্তির পথে, যাদের আর সচরাচর বইয়ের পাতা ছাড়া দেখাই যায় না। ঠিক তেমনই কোন এক অজানা কারণে কোটি কোটি বছর আগে বিলুপ্ত হয়ে গেছে ডাইনোসররাও। সেই হারিয়ে যাওয়া ডাইনোসরদের গল্প শুনতে হলে দেখুন পরের ভিডিওটি।